হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি একাডেমি। আজকে আমরা শুরু করতে চলেছি তোমাদের ক্লাস 10-এর হিস্ট্রি এমসিকিউ সেশন। তোমরা জানো যে তোমাদের এই মাধ্যমিকের এই এক্সামে শর্ট কোশ্চেনের গুরুত্ব কতটা, এই জন্য শর্ট কোশ্চেন তো স্ট্রং রাখতে হবে। সেই জন্য এমসিকিউ সেশন শুরু করা হচ্ছে এসবি একাডেমিতে। প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবে আর এখান থেকে কোশ্চেন কিন্তু তোমরা একসময় পরীক্ষায় অবশ্যই পাবে। ঠিক আছে, তো বেশি দেরি না করে শুরু করবো। তোমরা হাতের কাছে কিন্তু খাতা পেন নিয়ে বসবে। এমন কিছু তথ্য তোমরা পেতে পারো যেগুলো কিন্তু তোমাদের টেক্সট বইয়ে নেই, এই জন্য বলছি হাতের কাছে খাতা পেন নিয়ে বসবে। নতুন তথ্য পেলেই নোট ডাউন করবে। প্রথমে খাতায় নোট ডাউন করবে, তারপরে নোট ডাউন করে নেবে বইয়ের সেই পেজে, যেই পেজে এই টপিকটা আলোচনা করা আছে। তাহলে কি হবে, যখন টেক্সট বই রিভিশন দেবে তখন একসাথে ওগুলো রিভাইজ হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? ঠিক আছে, শুরু করা যাবে। সবার প্রথমে আসছে 1857 সালের 10ই মে তারিখে কোন স্থানে ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়? উত্তরটা হচ্ছে মিরাট। মিরাটে 10ই মে শুরু হয়েছিল বিদ্রোহ। এইবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওরা 10ই মেতে তো বিদ্রোহ শুরু করেছিল, বিদ্রোহ শুরু করে ওরা দিল্লির দিকে হাঁটা শুরু করেছে এবং 11ই মে দিল্লি পৌঁছাচ্ছে। দিল্লিতে সেই সময় ছিল মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তাকে বলা হচ্ছে যে আপনি এই বিদ্রোহের নেতা হয়ে যান। তো তাকে এই বিদ্রোহের নেতা বানানো হচ্ছে, কিন্তু তিনি বা তার বয়স ছিল প্রায় 82+ সেই সময়। তো তিনি অত বয়স্ক মানুষ লড়তে পারবেন না, সেই জন্য তার হয়ে দিল্লিতে নেতৃত্ব দান করেছিলেন ওয়াক্ত খান বা বখত খান দিল্লিতে নেতৃত্ব দান করছেন এই সিপাহী বিদ্রোহের। আচ্ছা, এরপর আসছে কানপুরে কে নেতৃত্ব দিচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে নানা সাহেব ও তাতিয়া টোপি। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ, নোট ডাউন করবে। ঝাঁসিতে কে বিদ্রোহের নেতৃত্ব দেন, এটা তো তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই কিন্তু বিদ্রোহতে নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, লক্ষ্মীবাই কিন্তু নেতৃত্ব দিচ্ছেন, ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা নোট ডাউন করবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। বিদ্রোহী সিপাহীরা দিল্লিতে কাকে ভারতের প্রতীকী সম্রাট বা শাহেনশা-ই-হিন্দুস্তান বলে ঘোষণা করেছিলেন? একটু আগেই বললাম, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ঠিক আছে, এনার বয়স খুব বেশি ছিল, যার কারণে এনার হয়ে কে লড়াই করেছিল বললাম, কে নেতৃত্ব দিয়েছিল দিল্লিতে, সেটা হচ্ছে বখত খান বা ওয়াক্ত খান। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ওয়াজিদ আলী শাহ হচ্ছে অবধ বা সেই সময় অবধের আর কি রাজা ছিল, ওনাকে অপসারিত করা হয়েছিল। ঠিক আছে, কিং অফ অবধ ছিল, অবধ বা OUDH, অবধের রাজা, অবধের। নেক্সট, দ্বিতীয় বাজিরাও। সেই সময় দ্বিতীয় বাজিরাও হচ্ছে শেষোয়া পদের বিলুপ্তি ঘটানো হচ্ছে 1818-তে। ঠিক আছে, এই পেশোয়া পদ বিলুপ্ত করা হচ্ছে 1818-তে। তো শেষ পেশোয়া ছিলেন এই দ্বিতীয় বাজিরাও। এই দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র হচ্ছে নানা সাহেব, দ্বিতীয় নানা সাহেব। এটা মনে রাখবে, দ্বিতীয় নানা সাহেব, যে নানা সাহেবকে আমরা দেখতে পাচ্ছি 1857-এর বিদ্রোহতে নেতৃত্ব দিতে, তিনি হচ্ছেন দ্বিতীয় নানা সাহেব। এর আগেও একজন নানা সাহেব আসছেন, পেশোয়া। ঠিক আছে, তো নানা সাহেব ছিল এনার দত্তক পুত্র। ঠিক আছে, নানা সাহেব দ্বিতীয় নানা সাহেব। ঠিক আছে, দ্বিতীয় নানা সাহেব ছিলেন দত্তক পুত্র। বীরজিস কাদির হচ্ছে বেগম হযরত মহলের দত্তক পুত্র। ঠিক আছে, অবধ দখল করে নেওয়া হয়েছিল কুশাসনের কারণে, তো বীরজিস কাদির হচ্ছে বেগম হযরত মহলের দত্তক পুত্র। আচ্ছা, নেক্সট কোশ্চেন। 29শে মার্চ 1857 তারিখে চর্বিযুক্ত কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে ক্ষোভের প্রথম স্ফুলিঙ্গ কোথায় দেখা দিয়েছিল? উত্তর হচ্ছে ব্যারাকপুরে। কত তারিখে ব্যারাকপুরে বিদ্রোহ শুরু হয়েছিল? 29শে মার্চ বিদ্রোহ করেছেন মঙ্গল পান্ডে, ভারতের প্রথম আর কি শহীদ। এরপরে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে 8ই এপ্রিল। 8 এপ্রিল ভীষণ গুরুত্বপূর্ণ ডেট, মনে রাখবে, পরীক্ষায় এসে যেতে পারে। 8ই এপ্রিল ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে মঙ্গল পান্ডে। এরপরে তো বিদ্রোহ শুরু হচ্ছে, একটু আগে বললাম মিরাটে। কত তারিখে? 10th মে। ওরা দিল্লিতে যাচ্ছে 11 তারিখে, 11th মে। সেখানে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে সারা ভারতের সম্রাট বানানো হচ্ছে, প্রতীকী সম্রাট। বহরমপুরেও বিদ্রোহ হচ্ছে, আসলে প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল কিন্তু বহরমপুরে, ব্যারাকপুরের আগে। ঠিক আছে, ফেব্রুয়ারিতে। লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ওই বেগম হযরত মহল, এটা মনে রাখবেন। ঠিক আছে, বেগম হযরত মহল। নেক্সট, কানপুরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? একটু আগে বললাম, কানপুরে দিয়েছিলেন নানা সাহেব, তার পাশাপাশি তাতিয়া টোপি। নানা সাহেবের মিলিটারি কমান্ডার ছিলেন।
বা সেনাপতি ছিলেন তাতিয়া টোপি। ঠিক আছে, খান বাহাদুর খান কোথায় নেতৃত্ব দিচ্ছেন? খান বাহাদুর খান নেতৃত্ব দিচ্ছেন বারেলিতে। কুনওয়ার সিং নেতৃত্ব দিচ্ছেন বিহারের জগদীশপুরে। বখত খান ইনি নেতৃত্ব দিচ্ছেন দিল্লিতে। কার জায়গায়? দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের জায়গায়, কারণ দ্বিতীয় বাহাদুর শাহ তখন অনেক বয়স হয়ে গিয়েছিল, ওনার 82 প্লাস বয়স সেই সময় ছিল। ঠিক আছে, তো নানা সাহেবের পাশাপাশি কে নেতৃত্ব দিয়েছিলেন এটা মনে রাখবে। পরীক্ষা অনেক সময় নানা সাহেবের নাম নাও থাকতে পারে, এরকম দিতে পারে যে কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, অপশনের মধ্যে নানা সাহেব নেই কিন্তু তাতিয়া টোপি আছে, তাতিয়া টোপিও কিন্তু হবে। বোঝা গেল বিষয়টা? নেক্সট, তার নাবালক পুত্র বীরজিশ কাদিরের পক্ষে কে অবধ লখনৌতে 1857 সালের বিদ্রোহ পরিচালনা করেছিলেন? উত্তর হচ্ছে বেগম হযরত মহল লখনৌতে লখনৌর বিদ্রোহতে নেতৃত্ব তিনি দিয়েছিলেন। এর পাশাপাশি আমরা অন্য তথ্যগুলো জেনে নেব। রানী রাসমণি কেন বিখ্যাত? আমরা জানি যে কলকাতাতে ইনি কালী মন্দির প্রতিষ্ঠা করার জন্য বিখ্যাত। ঠিক আছে, রানী লক্ষ্মীবাই ইনি ঝাঁসিতে বিদ্রোহতে নেতৃত্ব দিচ্ছেন। কস্তুরবা গান্ধী কে ছিলেন? ওয়াইফ অফ গান্ধীজি ছিলেন, গান্ধীজির স্ত্রী ছিলেন। ঠিক আছে, এর পাশাপাশি আমরা একটু জেনে নেব যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই তো ঝাঁসিতে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু কোন ব্রিটিশ কর্মকর্তা এই বিদ্রোহ দমন করেছেন? তার নাম হচ্ছে হিউ রোজ। কোন ব্রিটিশ কর্মকর্তা দিল্লি পুনরুদ্ধার করেন এবং সেপ্টেম্বরের 1857 সালে অভিযানের সময় মারাত্মকভাবে আহত হয়ে মারা যান? দিল্লিতে বিদ্রোহ দমন করেছিলেন জন নিকলসন। ভীষণ গুরুত্বপূর্ণ, জন নিকলসন দিল্লিতে বিদ্রোহ নেতৃত্ব করছেন। আর দিল্লিতে বিদ্রোহ কে করেছিল বা কে নেতৃত্ব দিয়েছিল? বখত খান। কলিন ক্যাম্বেল বিদ্রোহ দমন করছেন কোথায়? কলিন ক্যাম্বেল কানপুরে। নেক্সট, হিউ রোজ ঝাঁসিতে বিদ্রোহ দমন করছেন। উইলিয়াম টেলর কোথায়? বিহারের জগদীশপুরে। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হচ্ছে ভারতের গভর্নর জেনারেল সেই সময় ছিলেন লর্ড ক্যানিং। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই লর্ড ক্যানিংই হয়ে যাচ্ছেন ভারতের প্রথম ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। কেন বা কিভাবে? এই বিদ্রোহ দমন করার পরে 1858 আসছে কুইন্স ডিক্লারেশন। তো কুইন্স ডিক্লারেশনের মাধ্যমে আসছে কত সালে? 1858। সেই ডিক্লারেশনের মাধ্যমেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার জায়গায় পদ আনা হচ্ছে ভাইসরয়, এবং লর্ড ক্যানিংকেই বানানো হচ্ছে প্রথম ভাইসরয়। লর্ড ডালহৌসি কেন বিখ্যাত? 1848 সালে ইনি নিয়ে আসছেন ডক্ট্রিন অফ ল্যাপস কে বাংলায় বলা হয় শর্ত বিলোপ নীতি। তোমরা বাংলায় লিখে নেবে এটা। তারপরে লর্ড কার্জন, এনার সময় হচ্ছে বঙ্গভঙ্গ, পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ করা হচ্ছে। লর্ড রিপন, এনার সময়কাল হচ্ছে 1880 থেকে 1884। এনার সময় আসছে বিখ্যাত ইলবার্ট বিল। এই ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কিন্তু ইউরোপিয়ানরা। একটু ভুলে যায় এখানে, অনেকে মনে করে যে ভারতীয়রা হয়তো বিরোধিতা করেছিল, কিন্তু তাই না। ভারতীয়দের ভালোর জন্য বা ভারতীয়দেরকে একবার একটু সম্মান দেওয়া হয়েছিল এই বিলের মাধ্যমে, যে ভারতীয় জাজদেরকে অধিকার দেওয়া হয়েছিল যে ওরা ইউরোপিয়ানদেরও বিচার করতে পারবে, যেটা ইউরোপিয়ানদের পছন্দ হয়েছিল না, এই জন্য ওরা বিরোধিতা করেছিল। ভীষণ গুরুত্বপূর্ণ এনার সময়কাল আর এই ইলবার্ট বিল। পরীক্ষায় কোশ্চেন আসার মতো একটা। নেক্সট কোশ্চেন হচ্ছে 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ বা তাৎক্ষণিক সামরিক কারণ কি ছিল? দুটো জায়গা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। প্রথমত এটি প্রত্যক্ষ বা তাৎক্ষণিক কারণ জিজ্ঞেস করেছে, প্লাস সামরিক কারণ। আসলে 1857 সালের মহাবিদ্রোহের অনেক কারণ ছিল, তার মধ্যে কোনটা প্রত্যক্ষ বা তাৎক্ষণিক কারণ যার কারণেই এক প্রকার বিদ্রোহ শুরু হয়েছিল, প্লাস যেটা সামরিক কারণ। ঠিক আছে, তো উত্তরটা হবে এনফিল্ড রাইফেলের চর্বিযুক্ত কার্তুজের প্রবর্তন। ঠিক আছে, এই কার্তুজ প্রবর্তনের কারণেই কিন্তু সিপাহীদের ভেতরে ধীরে ধীরে ক্ষোভ জমছিল। তার কারণ ধর্ম ভ্রষ্ট হচ্ছিল, ধর্মে আঘাত লাগছিল। কারণ এই যে কার্তুজগুলো, এই কার্তুজের এক সাইডে থাকতো চর্বি, গরু ও শূকরের চর্বি দিয়ে মোড়া থাকতো ওই কার্তুজ। যেই কার্তুজের ওই চর্বিযুক্ত স্থানটা দাঁত দিয়ে কেটে গান পাউডারটা আর কি এই বন্দুকের মাথা দিয়ে আর কি ভেতরে লোড করতে হতো, তারপরে বুলেটটা ফেলে সেটাকে টাইট করতে হতো। ঠিক আছে, তো এই তো ছিল পদ্ধতি। তো পদ্ধতির শুরুতেই ছিল প্রবলেম, সেটা হচ্ছে এই চর্বিযুক্ত কার্তুজ। এই নিয়েই সিপাহীরা বিদ্রোহ শুরু করেছিল। ঠিক আছে, এর পাশাপাশি আমরা এগুলো জেনে নেব। জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট 1856, এটাও কিন্তু আনা হয়েছিল এই বিদ্রোহের আগে, আর এটাও একটা কারণ হিসেবে ধরা হয় মহাবিদ্রোহের। ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু প্রত্যক্ষ বা
একদম তাৎক্ষণিক কারণ না, ঠিক আছে। তারপরে 1856 সালে অবধের সংযুক্তি, অবধকে সংযুক্ত করে নেওয়া হয়েছিল ওই যে শর্ত বিলোপ নীতির মাধ্যমে। কে প্রবর্তন করছে শর্ত বিলোপ নীতি? ডালহৌসি। কত সালে? 1848-এ। তারপরে 1829 সালে সতীদাহ প্রথা রদ। 1829 সালের সতীদাহ প্রথা রদ, এটা কি কারণ ছিল মহাবিদ্রোহের? একদম ডাইরেক্টলি তো বলা যায় না যে একদম প্রত্যক্ষ কারণ ছিল, কিন্তু তবুও কারণের মধ্যে ফেলা যেতে পারে। কারণ সতীদাহ প্রথা রদটাকে ভারতীয়রা যারা আর কি পুরনো রীতিনীতিতে বিশ্বাসী ছিল, তারা তাদের ধর্মে আঘাত আনা হয়েছে বলে তারা মনে করতো। তো ওটা সামাজিক কারণের মধ্যে আমরা ফেলতে পারি, ঠিক আছে। তো প্রত্যেকটা কারণ ভালো করে পড়তে হবে। এই 1857-এর মহাবিদ্রোহের কারণ হিসাবে 8 মার্কের কোশ্চেন কিন্তু আসতে পারে, মানে মহাবিদ্রোহের কারণ 8 মার্কের কোশ্চেনে জিজ্ঞেস করে নিতে পারে। সেই ক্ষেত্রে সামাজিক কারণ, ধর্মীয় কারণ ও সামরিক কারণ আলাদা আলাদাভাবে লিখতে হবে পয়েন্ট করে করে। সামাজিক কারণের নিচে মিনিমাম 2 থেকে 3টে পয়েন্ট, রাজনৈতিক কারণ বা সামরিক কারণের নিচে মিনিমাম 2 থেকে 3টে পয়েন্ট, আর ধর্মীয় কারণের নিচে 2 থেকে 3টে পয়েন্ট লিখে সবার শেষে তাৎক্ষণিক কারণের মধ্যে এই এনফিল্ড রাইফেলের চর্বিযুক্ত কার্তুজের প্রবর্তনের এটা লেখা যেতে পারে, এবং এটা লিখতেই হবে, ঠিক আছে, যেহেতু এটা তাৎক্ষণিক কারণ ছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। কত সালে কুশাসনের অজুহাতে অবধ রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়? একটু আগে আমরা দেখলাম আগের স্লাইডে, এটা হচ্ছে 1856-তে অবধকে সংযুক্ত করা হয়েছিল। কোন নীতির মাধ্যমে? শর্ত বিলোপ নীতির মাধ্যমে। শর্ত বিলোপ নীতি প্রবর্তন করা হয়েছিল 1848 সালে। কে প্রবর্তন করেন? ডালহৌসি। 1848, ঠিক আছে। এইবার 1848-এ প্রবর্তন করা হয়, কিন্তু দেশীয় রাজ্যগুলোকে গ্রাস করে নেওয়ার যে সাল আলাদা আলাদা। একটু বলে দিই, তোমরা নোট ডাউন করে নেবে। 1848-এ শুরুতেই সাতারা। 1849-এ সম্বলপুর ও জয়তপুর। 1852-তে উদয়পুর। 1853-তে ঝাঁসি। 1854-তে নাগপুর। 1856-তে দেখলাম অবধ। তো এইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, পরপর মুখস্থ করলে সুবিধা, ঠিক আছে। 1853-তে বললাম ঝাঁসি। 1857-তে শুরু হচ্ছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলা হচ্ছে। তো এই সালগুলো গুরুত্বপূর্ণ, আর বিশেষ করে এই শর্তগুলো নীতির মাধ্যমে কোন দেশীয় রাজ্যকে কোন কোন সালে আর কি ওরা যুক্ত করে নিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের সাথে, এগুলো গুরুত্বপূর্ণ, মুখস্থ করে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। 1909 সালে প্রকাশিত যুগান্তকারী গ্রন্থ দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ 1857 এর লেখক কে ছিলেন? উত্তর হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার ইনি নিজে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ইনি এই বইতে লিখছেন যে 1857-এর এই মহাবিদ্রোহ ছিল ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ স্বাধীনতার প্রথম যুদ্ধ। কে বলছেন? বিনায়ক দামোদর সাভারকার, ঠিক আছে। আচ্ছা, দাদাভাই নওরোজি কে আমরা কোথায় পাচ্ছি? ইনি আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেকেন্ড অধিবেশন বসেছিল 1886-এ। কোথায়? ক্যালকাটাতে। ইনি সেখানে সভাপতিত্ব করেছেন। দাদাভাই নওরোজিকে বলা হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত কেন? 1876-এ ইনি তৈরি করছেন ভারত সভা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলা হচ্ছে ইংরেজিতে, অ্যাসোসিয়েশন। ভারত সভা ভীষণ বিখ্যাত হয়ে যায় কেন? ভারত সভা শুরু হওয়ার পর থেকে এরা ব্রিটিশদের কুশাসন, আইন এর বিরুদ্ধে বিরোধিতা করা শুরু করে। যেমন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এর বিরুদ্ধে বিরোধিতা করা শুরু করে। তারপরে সিভিল সার্ভিসের বয়স কমিয়ে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে বিরোধিতা করা শুরু করে। তারপরে আর্মস অ্যাক্ট 1878-এ আসছে আর্মস অ্যাক্ট। তারপরে আসছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, দেশীয় ভাষা সংবাদপত্র আইনের বিরুদ্ধে বিরোধিতা করছে। এই কারণে বিখ্যাত হয়ে যায়। 8 মার্ক 4 মার্কের কোশ্চেনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 4 মার্কের টিকা হিসেবে চলে আসতে পারে টিকা লেখো ভারত সভা, কিংবা টিকা লেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তার ভারত সভা, ঠিক আছে। আচ্ছা, এই সমস্ত ইনফরমেশন ভীষণ গুরুত্বপূর্ণ, শর্ট কোশ্চেনের পার্সপেক্টিভে, আবার বড় কোশ্চেনের পার্সপেক্টিভে, ঠিক আছে। আশা করি তোমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য নোট ডাউন করে নিয়েছো। প্রথমে খাতায় নোট ডাউন করে নিতে বলেছিলাম, পরে যখন টেক্সট বই পড়বে, টেক্সট বইয়ের ওই পার্টটাতে এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমরা লিখে নেবে। তাহলে কি হবে? পরীক্ষার আগে যখন টেক্সট বই রিভিশন দেবে, তখন এই এক্সট্রা ইনফরমেশনগুলো এক জায়গায় পেয়ে যাবে এবং ইনফরমেশনগুলোকে তোমরা কানেক্ট করতে পারবে পড়ার সময়। বোঝা গেল বিষয়টা? তো এইরকমই আরো ক্লাস ইউটিউব চ্যানেলে আসতে থাকবে। তার জন্য তোমরা এসবি একাডেমির এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।